আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। রপ্তানি বাণিজ্যের আড়ালে ১,০০০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান সহ ২৮ জনের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। তদন্তে অর্থ পাচারের প্রমাণ পাওয়ায় ১৭টি মামলা দায়ের করেছে পুলিশের বিশেষায়িত সংস্থাটি। শফি মাহমুদ সাগর জানাচ্ছেন বিস্তারিত। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই বিগত সরকারের আমলে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে কাজ শুরু করে। একই সাথে যারা অর্থ পাচারের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার উদ্যোগ নেয়। এমন প্রেক্ষাপটে সিআইডির তদন্তে উঠে আসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের অর্থ পাচারের তথ্য। সিআইডি জানায়, বেক্সিমকো গ্রুপের মালিকানাধীন ১৭টি প্রতিষ্ঠানের মাধ্যমে ২০২১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন সময় জনতা ব্যাংক লোকাল অফিস শাখা মতিঝিলের দিলকুশা থেকে ৯৩টি এলসি কন্ট্রাক্ট নেয়। এর বিপরীতে পণ্য রপ্তানি করে নির্ধারিত সময় পার হওয়ার পরও রপ্তানি মূল্য প্রায় ৮৩ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১,০০০ কোটি টাকা দেশে না এনে বিদেশে পাচারের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। সালমান এফ রহমান এবং তার স্বার্থ সংশ্লিষ্ট কোম্পানি বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ও বেনামে প্রায় ৩৩,৪৭০ কোটি টাকা ঋণ গ্রহণপূর্বক বিদেশে পাচারের পৃথক অনুসন্ধান চালাচ্ছে সিআইডি। অনুসন্ধানে দেখা গেছে, শারজা, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের ঠিকানায় রপ্তানি করা হয়েছে প্রতিষ্ঠানগুলোর পণ্য। এছাড়া জার্মানি, নেদারল্যান্ড, ইউকে, তুরস্ক, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশেও পণ্য রপ্তানির মাধ্যমে রপ্তানি মূল্য বাংলাদেশে না এনে ওই আসামিরা পারস্পরিক যোগসাজশে বিদেশে পাচার করেছেন। স্বৈরাচারী আওয়ামী সরকার পতনের পর গত ১৩ আগস্ট নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমানকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। পলাতক শেখ হাসিনা এবং বিগত ৩টি নির্বাচনের দায়িত্ব পালন করা ৩ প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারদের বিরুদ্ধে চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। আর রাজধানীর উত্তরার ফাহমিন জাফর মৃত্যুর ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন নিহতের বাবা। বিস্তারিত নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্টে। গেল ৩টি জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মানুষের সঙ্গে প্রতারণা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে চট্টগ্রামে শেখ হাসিনা ও ৩ সাবেক সিইসি কাজী রকিবউদ্দিন, KM নুরুল হুদা এবং কাজী হাবিবুল আউয়ালের বিরুদ্ধে মামলা হয়েছে। চট্টগ্রামের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে এই মামলা করেন। সাবেক নির্বাচন কমিশনারদেরও মামলায় আসামি করা হয়েছে। ইলেকশন কমিশন এবং যারা ভুয়া এমপি নির্বাচিত হয়েছে দাবি করেছে তাদের বিরুদ্ধে মামলাটা আনেছি সংবিধানের আলোকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে। কারণ আমাদের সংবিধানে লেখা আছে, যদি কোনো ব্যক্তি তার কোনো কর্মকাণ্ডের দ্বারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা নষ্ট করে তাহলে রাষ্ট্রদ্রোহিতার অপরাধী হবে। রাজধানীর উত্তরায় ১৮ বছরের ফাহমিন জাফর হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন তার বাবা শেখ আবু জাফর। হতভাগা মা, সেই সময় আমি বলেছিলাম যে রাক্ষসীর বিরুদ্ধে আমার সন্তান নড়েছে, শহীদ হয়েছে। আমি চাই এটার সুস্থ ব্যবস্থা হোক, যে আমার সন্তানকে খুন করছে তাকে চিহ্নিত করে আইন আওতায় নিয়ে আসা হোক। এছাড়া ট্রাইব্যুনালে পুলিশের গুলিতে নিহতের ঘটনায় আরও 2টি অভিযোগ দায়ের হয়েছে। গাজীপুরের শফিপুরে হায়াতুল্লাহ এবং ময়মনসিংহে মমিনুর ইসলাম মারজান মৃত্যুর ঘটনায় শেখ হাসিনা সহ ৯৭ জনের বিরুদ্ধে আলাদা 2টি অভিযোগ দায়ের করা হয়। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগকে সমর্থন করবে জার্মানি। পাশাপাশি বাংলাদেশে নবায়নযোগ্য শক্তির জন্য ৬০০ মিলিয়ন ইউরো দেবার প্রতিশ্রুতি দিয়েছে। তেনজিয়া কার্যালয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রাস্টার সৌজন্য সাক্ষাৎ করে এই প্রতিশ্রুতি দেন।
রাষ্ট্রদূত বলেন, সাম্প্রতিক বছরগুলোতে 1 বিলিয়ন ইউরোর সাহায্যের দেশের বৃহত্তম উন্নয়ন অংশীদারদের একটিতে পরিণত হয়েছে বাংলাদেশ। রাষ্ট্রদূত বলেন, নবায়নযোগ্য জ্বালানির জন্য জার্মানি 8 বছরের মধ্যে 600 মিলিয়ন ইউরো ঋণ দেবে। ডক্টর ইউনূস জার্মানিকে আরও বিনিয়োগ করার আহ্বান জানান। জুলাই বিপ্লবে শহীদদের পরিবারকে প্রাথমিকভাবে এককালীন 5 লাখ টাকা এবং আহতদের অনধিক 1 লাখ টাকা করে দেবার সিদ্ধান্ত নিয়েছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। সন্ধ্যায় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রথম সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শহীদ পরিবারের সাথে অনুষ্ঠিতব্য স্মরণ সভায় চেক হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে। দীর্ঘমেয়াদে শহীদ পরিবার ও আহতদের কল্যাণে মাসিক সহযোগিতা, কর্মসংস্থানের ব্যবস্থা সহ অন্যান্য উদ্যোগ গ্রহণ করা হবে। এছাড়াও সরকারের পক্ষ থেকে স্মৃতি ফাউন্ডেশনে জমা দেয়া 100 কোটি টাকা দিয়ে শহীদদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয় জানিয়ে দেশবাসী ও ব্যবসায়ীদের এই জুলাই স্মৃতি ফাউন্ডেশনে আর্থিক সহায়তা দেবার আহ্বান জানানো হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এই মুহূর্তে বিদেশে নেবার অবস্থা নেই বলে জানিয়েছেন তার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ড। ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডক্টর AZM জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, আপাতত বাসায় রেখেই তাকে চিকিৎসা সেবা দেয়া হবে। রিপোর্ট করছেন কায়কোবাদ মাহমুদ। শারীরিক অবস্থার অবনতি হলে গেল 11 সেপ্টেম্বর রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আবারও নেওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। 1 সপ্তাহ চিকিৎসা শেষে বাসায় ফিরলেন সাবেক এই প্রধানমন্ত্রী। এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজা পর্যন্ত তখন বেগম জিয়ার গাড়িবহরে হাজারো নেতাকর্মীর ভিড়। বেগম খালেদা জিয়া ফিরোজায় প্রবেশের পর তার ব্যক্তিগত চিকিৎসক গণমাধ্যমকে জানান, বেগম জিয়ার শারীরিক অবস্থা আপাতত বিদেশে নেয়ার মতো নেই। যতই দিন যাচ্ছে ওনার শারীরিক সুস্থতা সত্যিকার অর্থে একটু প্রত্যেকটা ডিজিজ ক্রমান্বয়ে বাড়ছে, যার জন্য ওনার শারীরিক সুস্থতা কখনো কখনো দেখা যাচ্ছে উনি বেশ ভালো আছে এবং অল্প একটুতেই দেখা যাচ্ছে উনি শারীরিকভাবে অসুস্থ বোধ করেন। চিকিৎসকরা এখনও ওনাকে মনে করতে পারছেন না যে 12-13 ঘন্টা জার্নি করার মতো এই অবস্থায় উনি আছেন। এই জন্যই মেডিকেল বোর্ড যখনই ফিল করবে ইয়েস ওনাকে ট্রান্সপোর্টেবল, আমরা ঠিক তখনই ইনশাআল্লাহ আমরা ওনাকে নিয়ে যাব। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে কারো প্রতি প্রতিহিংসা না করে খালেদা জিয়া সবাইকে ধৈর্যের সাথে মানুষের পাশে থাকার আহ্বান জানান। নেতা কর্মী শুধু দেশের মানুষ যাতে কোনো অবস্থাতে আইন নিজের হাতে তুলে না দেয় এবং কোনো ধরনের প্রতিহিংসা পরায়ণতার মধ্যে আমরা যাতে না পড়ে আগের যে ঐতিহ্য সেটা আমরা ধারণ করতে চাই না। এই যে ছেলেদের হাত চলে গেছে, পা চলে গেছে, উনি ব্যক্তিগতভাবে মনে করেন যেদের পুনর্বাসনের জন্য দল যতটুকু সামর্থ্য আছে, সরকার তো সরকারের মতো করবেই, কিন্তু দল তার সবটুকু সামর্থ্য দিয়ে যাতে এদের পাশে দাঁড়ায়। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, ডায়াবেটিস, কিডনি, চোখের সমস্যা সহ বিভিন্ন রোগে ভুগছেন বেগম জিয়া। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের সঙ্গে ভারতের সব অন্যায় অত্যাচারের প্রতিবাদ করা হবে বলে হুঁশিয়ারি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, গণহত্যা সহ সব অপকর্মের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে। অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন বিএনপি মহাসচিব। ঠাকুরগাঁওয়ে পৃথক জনসভায় এসব কথা বলেন তিনি। ঠাকুরগাঁও থেকে লুৎফর রহমান মিঠুর পাঠানো রিপোর্টে বিস্তারিত। স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে ঠাকুরগাঁয়ে এই জনসভা। হরিপুরে ঈদগাহ ময়দান মাঠে উপজেলা বিএনপির জনসভায় মির্জা ফখরুল দাবি করেন, ছাত্র জনতার আন্দোলনে খুন করা হয়েছে 2000 মানুষকে। তিনি বলেন, বিএনপি জামায়াত করার কারণেই গত 15 বছর ধরে চালানো হয়েছে নির্যাতনের স্টিম রোলার। এ সময় সীমান্তে বিএসএফের গুলিতে অবিরত বাংলাদেশি নিহতের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। আমাদের লোকজনকে গুলি করে মেরে দেয় সীমান্তে, আমরা ভালোভাবে থাকতে চাই, তাদের সঙ্গে অর্থাৎ প্রতিবেশী হিসাবে থাকতে চাই, কিন্তু আমাদের উপরে যদি কোনো অন্যায় অত্যাচার হয় তার প্রতিবাদ আমরা জানাবো। ফ্যাসিবাদী সরকার, হাসিনা সরকার, খুনি সরকার কতগুলো খুন করেছে জানেন? এই 4-5 এই আন্দোলনের সময় খুন করেছে 2000 মানুষ।
বিএনপি মহাসচিব গুরুত্ব আরোপ করেন সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে। তিনি বলেন, আওয়ামী লীগ অপকর্মের ফল ভোগ করছে। দেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে আজ তারাই দেশ ছাড়া। অন্যদিকে ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গিতে আরেক জনসভায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে এসে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। এমন খারাপ কাজ করেছে মানুষের চোখে এত ঘৃণিত যে এখন দেশে থাকার মতো অবস্থা তাদের না। শেখ হাসিনা ভারত থেকে মাঝে মাঝে বলেন যে আমি আসতেছি, আমরা দাওয়াত করে আসেন দেশে। দেশে যে সমস্ত মানুষকে হত্যা করেছেন, শিশুদেরকে হত্যা করেছেন, মহিলাদেরকে হত্যা করেছেন, তাদের মামলাগুলো দয়া করে একটু ফেস করেন। বিএনপি সংস্কার চায়, পরিবর্তন চায় উল্লেখ করে দলের মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এনটিভি নিউজ ডেস্ক। বিগত সরকারের রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত প্রকল্প যাচাই বাছাই করে বাদ দেয়া হবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। আর পঞ্চবার্ষিক পরিকল্পনা আপাতত স্থগিত থাকবে। অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভা শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। বৈঠকে 4টি প্রকল্প অনুমোদন পেয়েছে। রিপোর্টে জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় 1222 কোটি টাকা ব্যয়ে 4টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। পরে ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা জানান, বিগত সময়ে বিপুল সংখ্যক প্রকল্প নেওয়া হলেও বাস্তবায়নের গতি সব ক্ষেত্রে একরকম ছিল না। তখনকার অপ্রয়োজনীয় রাজনৈতিক প্রকল্প এখন পর্যালোচনা করা হচ্ছে। রাজনৈতিক মদতপুষ্ট স্বার্থগোষ্ঠীর জন্য অনেক প্রকল্প হয়তো নেওয়া হয়, ভালো প্রকল্প নিলে সেগুলোকে অপচয় করা হয়, দুর্নীতি হয়। আমরা সেগুলোকে বলছি যে রাজনৈতিক প্রকল্প আমি বলবো না, আমি বলবো যে অপরাজনৈতিক প্রকল্প। এগুলো যদি খুব দরকারি মানে না হয়, যেগুলো থেকে বেশি সুফল পাওয়া যাবে না, অথচ নেওয়া হয়েছে কোনো একটা বিবেচনায়, সেগুলোকে অনেক তাড়াতাড়ি বোঝা যায় সেগুলো। উপদেষ্টা আরও জানান, বিদেশি অর্থায়ন পাওয়া যাবে এমন প্রকল্প গ্রহণে গুরুত্ব দেবে সরকার। দাতা সংস্থাগুলো এখন হাত খুলে সরকারকে সহায়তা দিতে যাচ্ছে বলে জানান তিনি। দাতা সংস্থাগুলো আমাদেরকে একদম হাত খুলে টাকা দিতে চাচ্ছে, কেন আমি জানি না। অনেকগুলো যেমন ইউএসএইড বলছে, তোমরা যে কোনো প্রকল্প আনো আমরা দিয়ে দেবো, আমাদের কোনো সমস্যা নাই। এরকম অন্য অনেক যারা দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক মাল্টিল্যাটারাল ডোনার অর্গানাইজেশন, অনেকে আমাদেরকে বলছে যে প্রথমত যে আমরা অন্তর্বর্তী সরকার বলে যে চলমান প্রকল্পগুলো তাতে তাদের চালিয়ে যেতে তাদের কোনো অসুবিধা নেই, এবং তার উপরও বলছে যে তোমাদের নতুন যেসব চাহিদা, সেই চাহিদাগুলো আমাদেরকে বলো, আমরা যতদূর পারি অর্থায়নের চেষ্টা করব। উপদেষ্টা আরও জানান, বড় প্রকল্পগুলোতে সময় কেন বাড়ানো হলো এবং আন্তর্জাতিক মানদণ্ডের অতিরিক্ত অর্থ ব্যয় হলো কিনা তাও যাচাই বাছাই করা হবে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মানুষের মনে আস্থা ফেরাতেই সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। আর কাজের ক্ষেত্রে প্রশাসনের সাথে তা সাংঘর্ষিক হবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব মোখলেছুর রহমান। সচিবালয়ে পৃথক ব্রিফিংয়ে এসব কথা বলেন তারা। রিপোর্ট করছেন রকনউদ্দিন। 60 দিনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হয়েছে সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের। সরকার গঠনের প্রায় 1.5 মাস পর কেন এমন সিদ্ধান্ত, সচিবালয়ে এক ব্রিফিংয়ে তা জানান জনপ্রশাসন সচিব। রাষ্ট্রীয় প্রয়োজন যখন সরকার মনে করে আমি রাষ্ট্রের একজন অংশ, এইটার ব্যাখ্যার খুব একটা দরকার লাগে না। সরকার মনে করেছে এটা হলে দি পারপাস অফ দি গভর্নমেন্ট ইজ সিকিউর দি সিটিজেন্স, কোনো কনফ্লিক্ট হবে না। সবাই মিলে এক রাষ্ট্র, এক জনগণ, এক সরকার, জনস্বার্থে আপনি কাজ করেন, আমি কাজ করি, অতএব ইট উইল মেক সাম গুড রেজাল্টস। আর সচিবালয়ে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড ও জুরি বোর্ডের নতুন কমিটির সদস্যদের সাথে মতবিনিময় শেষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার কাছেও সাংবাদিকদের প্রশ্ন ছিল সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেবার বিষয়েই। আমরা যেহেতু একটা জরুরি পরিস্থিতিতে আছি, দেশ পুনর্গঠন করা লাগতেছে,
সেজন্য আমরা সেনাবাহিনীকে এই ক্ষমতাটি দেওয়া হয়েছে এবং সেটা কেবল 2 মাসের জন্য। এবং আমরা মূলত এই সময়টার মধ্যে আমাদের যে পুলিশ বাহিনীটা আছে সেটাকে সম্পূর্ণভাবে রিফর্ম করে আরও শক্তিশালী করে মানুষের আস্থার জায়গায় নিয়ে এসে তাদেরকে মাঠে ফিরিয়ে নিয়ে আসবো। এই কারণে মূলত এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। এছাড়া গণমাধ্যম কর্মীদের নামে মামলা হলেও দোষী না হলে অব্যাহতি দেওয়া হবে বলেও জানান তথ্য উপদেষ্টা। এই মামলাগুলো খুব দ্রুত সময়ের মধ্যে পর্যালোচনা করা হবে, তদন্ত করা হবে এবং যদি অভিযোগ না থাকে তাকে এই মামলা থেকে রেহাই দেওয়া হবে। যদি কোনো সাংবাদিকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ থাকে বা যাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে, তথ্য মন্ত্রণালয়ে আপনারা তাদের ইনফরমেশন বা ডিটেলসটা পাঠাবেন, আমরা এখান থেকে দেখব। তবে পাশাপাশি এটাও বলেছি যে এই ফ্যাসিজমের সাথে যারা জড়িত ছিল, এটার যারা বৈধতা উৎপাদনে কাজ করেছে, তাদের লেখনীর মাধ্যমে, তাদের মতামতের মাধ্যমে জনমত তৈরি করেছে, গণহত্যার পক্ষে কাজ করেছে, উস্কানি দিয়েছে, তাদেরকে কিন্তু অবশ্যই বিচারের আওতায় আনা হবে। এদিকে সেন্সর বোর্ড থেকে সেন্সর শব্দটি বাদ দেবার সিদ্ধান্ত হয় বৈঠকে। 2023 সালের আইন অনুযায়ী প্রজ্ঞাপন দিয়ে একটি সার্টিফিকেশন বোর্ড গঠন করার কথা জানান তথ্য উপদেষ্টা। এছাড়া সংশ্লিষ্ট আইনেরও পর্যালোচনা করা হবে বলেও জানান তিনি। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। পুলিশের মধ্যে এখনো যারা কর্মস্থলে যোগদান করেনি তাদেরকে আর যোগদান করতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। গাজীপুর বিএসএন আনসার কর্মকর্তা ও রেক্রুট সিপাহীদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে কথা বলেন তিনি। এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথির সালাম গ্রহণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নিশ্চয়ই তারা কোনো অপকর্মে জড়িত, এ কারণে তারা কর্মে যোগদান করছে না। আর বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন অফিসারদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেবার সুফল বাংলার জনগণ ভোগ করবে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই সুবিধাটা ভোগ করবে জনগণ। এই ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে জনগণের সুবিধার্থে। যারা কর্মযোগ এখনো জয়েন করে নাই তাদের আর জয়েন করতে দেওয়া হবে না এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। তাদের থেকে কোনো ধরনের তাদের মাফ করা হবে না। 11 ঘন্টা পর ফের চালু হলো মেট্রো রেল। বুধবার রাত 8:25 উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল স্বাভাবিক হয়। মেট্রো রেল পরিচালনা কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি DMTCL বিষয়টি নিশ্চিত করেছে। কারিগরি ত্রুটির কারণে মেট্রো রেল চলাচলে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে। এর আগে আগারগাঁও থেকে মতিঝিল অংশে ট্রেন চলাচল সাময়িক বন্ধ থাকায় দিনভর চরম ভোগান্তিতে পড়েন মেট্রো রেলে চলাচল করা সাধারণ মানুষ। রাজধানীর ফার্মগেট ও বিজয় সরণির মাঝামাঝি জায়গায় রেলপথের একটি অংশের ভায়াডাক্টের মাঝের বিয়ারিং প্যাড পড়ে গেলে মেট্রো চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। ফলে বন্ধ হয়ে যায় আগারগাঁও থেকে মতিঝিল অংশে চলাচল, যদিও চালু ছিল আগারগাঁও থেকে উত্তর অংশের রেল চলাচল। নগদ নিবেদিত অর্থনীতির খবর। ব্যাংক কোম্পানি আইনের সংশোধন হলে 60% খেলাপি ঋণ আদায় করা সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিএবি চেয়ারম্যান আব্দুল হাই সরকার। বুধবার বিকেলে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। বলেন, আইনের ফাঁক ফোকরের কারণে খেলাপি ঋণ আদায় করা যাচ্ছে না। এদিকে টাকা ছাপিয়ে ঋণ দেয়া বন্ধ করেছে বাংলাদেশ ব্যাংক। তাই ইসলামী ধারার ব্যাংকগুলো সাধারণ কার্যক্রম পরিচালনা করা ব্যাংকগুলো থেকে নিতে হবে ঋণ। তাই এ বিষয়ে নতুন কাঠামো ও ইসলামী ব্যাংকিংয়ে আলাদা নজর দেবার দাবি তোলা হয় বৈঠকে। এছাড়া ব্যাংকগুলোর কিছু জায়গায় অতিরিক্ত শাসন আর কিছু জায়গায় কম শাসন করে আসছে, যা ব্যাংকগুলোর সাথে পরামর্শ করে সমাধান করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান ব্যাংক মালিকরা। প্রবাসের খবর। সৌদি আরবের মক্কায় পবিত্র নগরীতে উৎসবমুখর পরিবেশে ডায়মন্ড টেইলার্সের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল আলোচনা সভা ও প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলা। সৌদি আরব থেকে এনটিভি মক্কা প্রতিনিধি কামাল পারভেজ জানিয়েছেন, মক্কা নগরীর প্রকৃতির রূপ সৌন্দর্যে ভরপুর। স্থানীয় একটি পার্কে মক্কা শার আল হজের ডায়মন্ডের টেইলার্সে পরিচালক মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে আক্তার হোসেনের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মক্কার ব্যবসায়ী আব্দুল খালেক সওদাগর,
ব্যবসায়ী মোহাম্মদ ইকবাল, মনসুর আলী, মোহাম্মদ শহীদ, আবু সৈয়দ ও ইঞ্জিনিয়ার আমান। উপস্থিত ছিলেন মোহাম্মদ জহির, কামাল, সাইফুদ্দিন, দীন মোহাম্মদ, আলী হোসেন, তামানজান, সাফা, আসমা, ওয়াফা। প্রবাসের মাটিতে এমন আয়োজনে মক্কার প্রবাসী বাংলাদেশি ও শিশু কিশোরদের বাঁধ ভাঙা আনন্দ উল্লাস ছিল চোখে পড়ার মতো। পরে এক নৈশভোজের আয়োজন করা হয়। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।